হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজ আমি নিয়ে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি টপিক। তোমরা জানো যে আমি তোমাদের ভার্বের বিষয়গুলি ধারাবাহিকভাবে শেখাচ্ছি, প্রতিটি ভাগ আলাদা আলাদা আলোচনা করছি। আজ আমি সেরকমই ভার্বের অংশ নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ভার্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমার আলোচনার বিষয় কোয়াজি প্যাসিভ ভার্বস। এই কোয়াজি প্যাসিভ ভার্বস কখন ব্যবহার করা হয় এবং দেখতে কেমন, একে আমরা চিনব কী করে, এই সবগুলি আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার করে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, দেখবে খুব সহজে বুঝতে পেরে গেছো কোয়াজি প্যাসিভ ভার্ব কাকে বলে। তো এইটা আলোচনা করার আগে আমি তোমাদের বলি কোয়াজি প্যাসিভ ভার্ব কাকে বলে। দেখো, কোয়াজি প্যাসিভ ভার্ব হলো সেই ভার্বগুলি যেগুলি সেন্টেন্সে ইউজ করা হয় অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ইউজ করা হলেও তার মানেটা বোঝায় প্যাসিভ ভয়েসের মতো। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এই ভয়েস ব্যাপারে আমি তোমাদের পরবর্তীকালে ভিডিও দেব। শুধু আজকে সহজ করে বোঝানোর জন্য অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আর প্যাসিভ ভয়েস কাকে বলে এই ব্যাপারটি ভালো করে তোমরা একটু বুঝে নাও। বোর্ডে দেখো, আমি খুব সহজ করে তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, দেখো আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই ডু দ্য ওয়ার্ক, দেখো কাজটা আমি করছি। আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করি। তাহলে এখানে ডু দেখো ভার্ব। আবার যদি বাক্যটা যদি এইভাবে বলি, দেখো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এইটা ভালো করে খেয়াল করো। প্রথম বাক্য দেখো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। পরের বাক্য কী আছে দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটা আমার দ্বারা হয়। দেখো এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটা আছে প্যাসিভ ভয়েসে। আমরা চিনব কী করে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ? ভালো করে দেখো, এই যে ভার্ব আছে ডু, তো ভার্ব, এই ভার্বের আগে কী বলো, সাবজেক্টটা হয়েছে, তারপরে কি বলো, এই অবজেক্টটা হয়েছে। এখানে খেয়াল করো ভার্বের আগে কী হয়েছে, দেখো এই যে ভার্ব আছে, ভার্বের আগে কী বলে, এই অবজেক্টটা কী বলে আগে চলে এসছে, আর সাবজেক্টটা কী বলে লাস্টে চলে গেছে। আরেকটা খেয়াল করো, এখানে ভার্ব কিন্তু দেখো বেস ফর্ম বা মেইন ফর্মে আছে, এখানে ভার্ব কিন্তু কি বলো থার্ড ফর্ম আছে, তাহলে ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যদি ভার্বের আগে সাবজেক্ট থাকে এবং ভার্বের পরে অবজেক্ট থাকে, তবেই তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কখন হবে? যখন ভার্বের আগে অবজেক্ট থাকে এবং ভার্বের পরে সাবজেক্টই হয়, তখন সেটি হয়ে যায় প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করতে হয় কি করে, এগুলি আমি তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দেবো, তবে আজ নয়, অন্য একটি ক্লাসে। তাই পুরো গ্রামার সিরিজ বিষয়টি সহজ করে বুঝতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখিনি ভালো করে। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। তো আমাদের আজকে আলোচনার বিষয় কোয়াজি প্যাসিভ ভার্বস। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে বাড়িটা তো নিজে নিজে তৈরি হচ্ছে না। এবার এই বাক্যটা দেখো, বাড়িটি তৈরি করা হচ্ছে, বাড়িটি কারো দ্বারা তৈরি করা কি বলো হচ্ছে। তাহলে এই বাক্যটা কি হচ্ছে দেখো ভালো করে, দ্য হাউস ইজ বিং বিল্ড, বাড়িটি তৈরি করা হচ্ছে। এখানে খেয়াল করো, দ্য হাউস ইজ বিল্ডিং, দেখো এখানে সাবজেক্টের পরে কি আছে, দেখো ভার্বটি আছে। তাহলে এটি কি বলো, অ্যাক্টিভ ভয়েসে মনে হচ্ছে না যে
এখানে যে সাবজেক্টটির পরে ভার্ব আছে তাই এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে ভার্বের কি বলো তোমার আইএনজি ফর্ম আছে, থার্ড ফর্ম কিন্তু না। ভার্বের মেন ফর্ম মানে এটা কন্টিনিউয়াস আছে বলে তো এখানে আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু ভার্বটা কি বলো বিল্ড, বিল্ড মানে কি বলো ভার্বের মেন ফর্ম, তার সাথে আইএনজি করা হয়েছে কেন, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে। কিন্তু এখানে খেয়াল করো দ্য হাউস ইজ বিং বিল্ড, বাড়িটি তৈরি করা হচ্ছে, তাহলে কেউ তৈরি করছে। এখানে বিল্ড দেখো ভার্বের কি বলো থার্ড ফর্ম, ভার্বের কি বলো থার্ড ফর্ম করা আছে, তার মানে কি প্যাসিভ ভয়েসে করা আছে। প্যাসিভ ভয়েসে কি বললাম ভার্বের অল টাইম থার্ড ফর্ম হয়, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েসে, এটি বলে প্যাসিভ ভয়েসে। কিন্তু দেখো বাড়ির তৈরি হচ্ছে, এর মানেটা মনে হচ্ছে না যেন প্যাসিভে আছে, কিন্তু আছে কি বলো অ্যাক্টিভে। যখন কথাটা এভাবে বলবো আমরা বাড়িটি তৈরি করা হচ্ছে, বাড়িটি তৈরি করা হচ্ছে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, দ্য হাউস ইজ বিং বিল্ড। কিন্তু মাথায় রাখতে হবে এখানে কোনো কিন্তু কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট নেই। কমপ্লিমেন্ট মানে কি যেটি বাক্যের অর্থকে পরিপূর্ণ রূপ প্রকাশ করে বা পুরোপুরি অর্থ প্রকাশ করে। যেমন যদি বলি যে আমটা খেতে মিষ্টি, তাহলে আমটা খেতে কেমন মিষ্টি, তাহলে মিষ্টিটা কিন্তু একে কমপ্লিমেন্ট করছে। কিন্তু এখানে কিন্তু দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, কেমন তৈরি হচ্ছে কিছু বলেনি, কিন্তু কোনো গুণ প্রকাশ করেনি বা এমন কিছু বলেনি যে বাক্যটা পুরো অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা উইদাউট এ কমপ্লিমেন্ট, উইদাউট এ কমপ্লিমেন্ট কিন্তু হতে পারে কি বলো কোয়াজি প্যাসিভ ভার্ব হতে পারে। যেমন বাক্যটি খেয়াল করো, শুনে মনে হচ্ছে যেন প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু আছে কি বলো অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এরকম কিছু ভার্ব আছে যেগুলি অ্যাক্টিভ ভয়েসে থাকে কিন্তু শুনে মনে হয় যেন প্যাসিভ ভয়েসে আছে, তখন সেগুলোকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্ব। তাহলে এই ভার্বটাকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্ব। দেখো বইটি ছাপছে আর বইটি ছাপা হচ্ছে। দেখো প্রথম বাক্য দেখো বইটি ছাপছে, মনে হচ্ছে না যেন এটা প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু এটা আছে অ্যাক্টিভ ভয়েসে। কেন অ্যাক্টিভ ভয়েসে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে বইটি ছাপছে আর এই বইটি ছাপা হচ্ছে। বই তো নিজে নিজে ছাপতে পারে না, বইকে কেউ ছাপায়, ঠিক না? বই তো নিজে নিজে ছাপতে পারে না বা নিজে নিজে ছেপে যেতে পারে না, বইটাকে কেউ ছাপায়। তাহলে এখানে বইটি কিন্তু নিজে নিজে ছাপতে পারে না, তাহলে এর ইংলিশটা কী হবে দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, প্রিন্টিং বইটি ছাপছে। তাহলে এখানে ভার্ব দেখো মেইন ফর্মের পরে আইএনজি যোগ করা হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে ইজের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। কিন্তু দেখো মেইন ভার্ব কিন্তু প্রিন্ট, ঠিক আছে, ভার্বের মেইন ফর্মে এখানে আছে কিন্তু, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু কোনো কমপ্লিমেন্ট কিন্তু নেই। আবার দেখো বইটি ছাপা হচ্ছে, বইটি কেউ ছাপাচ্ছে, এই ইংলিশটা কী হবে দেখো, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, প্রিন্টেড বইটি ছাপা হচ্ছে, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েসে। দেখো এই যে বইটি ছাপছে এর মানেটা কিন্তু দেখো, এর মানেটা ঠিক দেখো বইটি ছাপা হচ্ছে এর মতো মনে হচ্ছে না, বইটি ছাপা হচ্ছে, বইটি কেউ ছাপাচ্ছে, তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটি কেউ ছাপাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখো বইটি ছাপছে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এই যে ছাপছে এই যে ভার্ব আছে এই ভার্বটি মনে হচ্ছে কি বলে প্যাসিভে আছে। তাহলে এরকম ভার্বকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্ব। যে ভার্বগুলি মনে হবে আসলে অ্যাক্টিভে আছে কিন্তু তার অর্থ প্রকাশ করবে প্যাসিভে, কিন্তু অ্যাক্টিভে আছে কিন্তু অর্থটা কি বলো প্যাসিভ মতো শোনাবে, তখন সে ভার্বকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্বস। তাহলে এখানে প্রিন্টিংটা কি বলো কোয়াজি প্যাসিভ ভার্বস। আবার দেখো ঢোল বাজছে, ঢোল কিন্তু নিজে নিজে বাজে না, ঢোলকে বাজানো হচ্ছে, কেউ তো বাজাচ্ছে, তাহলে ঢোল বাজানো হচ্ছে, ঢোল কি বলো বাজানো হচ্ছে, ঢোল কিন্তু নিজে নিজে বাজে না, ঢোলকে কি বলো কেউ বাজায় তবে ঢোল বাজে। তাহলে এর ইংলিশটা কি হবে দেখো, দ্য ড্রামস আর বিটিং, দ্য ড্রামস আর বিটিং, কেমন বাজছে কিছু বলেনি, কিন্তু জোরে বাজছে না আস্তে বাজছে কিছুই বলেনি, তাহলে এখানে কমপ্লিমেন্ট নেই। আবার দেখো ঢোল বাজানো হচ্ছে, ঢোল কেউ বাজাচ্ছে, তাহলে এটি কি হবে দেখো, দ্য ড্রামস আর বিং বিটেন, বিটেন
ঢোলটি বাজানো হচ্ছে, দেখো এই যে অর্থটা আছে এই অর্থটা এর মতো শোনাচ্ছে না, প্যাসিভ ভয়েসের মতো শোনাচ্ছে না। এখানে ঢোল বাজছে, ঢোল কিন্তু নিজে বাজতে পারে না, ঢোলকে বাজানো হচ্ছে, তাহলে ঢোল বাজানো হচ্ছে, দ্য ড্রামস আর বিং বিটেন। আশা করি বুঝতে পারলে কোয়াজিভ প্যাসিভ ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়া কিভাবে কোয়াজিভ প্যাসিভ ভার্ব হতে পারে। এবার এমন সেন্টেন্স দেখাবো তোমাদের যেখানে দেখবে তোমরা সেন্টেন্সে কমপ্লিমেন্ট আছে, সেই রকম সেন্টেন্সও কিন্তু কোয়াজিভ প্যাসিভ ভার্ব হতে পারে। তো চলো দেখে নিই। কমপ্লিমেন্টস অর্থাৎ কমপ্লিমেন্ট থাকবে, ওই বাক্যটার পরিপূর্ণ একটি মানে আছে বা যে সাবজেক্টটি আছে ওর একটি অর্থ প্রকাশ করবে বা ওর একটি বিশেষ কোনো অর্থ প্রকাশ করবে, অর্থাৎ কমপ্লিমেন্ট থাকবে। তো ভালো করে দেখে নাও। এখানে খেয়াল করো মধু খেতে মিষ্টি, পরের বাক্যটা দেখো মধু খেতে মিষ্টি যখন এর স্বাদ নেওয়া হয়। কি বুঝলে? মধু খেতে মিষ্টি, মধু কি এমনি মিষ্টি হয়ে যাবে যদি কেউ স্বাদ না নেয়? তাহলে এখানে দেখো মধু খেতে মিষ্টি, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ এখানে বলো মধু যে খেতে যে ভার্বটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু তার মানেটা বোঝাচ্ছে কি বলো প্যাসিভ ভয়েসের মতো। তাহলে আমরা একে কি বলবো? কোয়াজি প্যাসিভ ভার্ব। কেন বলছি দেখো ভালো করে, মধু খেতে মিষ্টি এর ইংলিশটা যদি লিখি তোমরা খুব সহজে বুঝতে পারবে। তাহলে মধু খেতে মিষ্টি এর ইংলিশ কী হবে দেখো, হানি টেস্টেস সুইট, হানি খেতে মিষ্টি। মধু খেতে মিষ্টি যখন এর স্বাদ নেওয়া হয়, দেখো মধু তখনই মিষ্টি হবে যখন ওর স্বাদ কেউ নেবে, তাহলে এর ইংলিশটা কী হবে দেখো, হানি ইজ সুইট when it is tasted, when it is tasted, when it is tasted। তাহলে হানি ইজ সুইট when it is tasted, হানি তখনই স্বাদ মিষ্টি হবে যখন এটি টেস্ট করা হবে। তাহলে দেখো এটা টেস্টেড ভার্বের কী বলো থার্ড ফর্ম, এটা প্যাসিভ, এটা কি বলো অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভে থাকা সত্ত্বেও মনে হচ্ছে যেন এটি প্যাসিভে আছে। তাহলে এই যে এরকম ভার্ব আছে না টেস্ট, টেস্ট যে ভার্বটি আছে এই ভার্বটি শোনাচ্ছে যেন প্যাসিভে আছে। হানি খেতে মিষ্টি, হানি খেতে মিষ্টি, যেন মনে হচ্ছে হানি কাজটা করছে, কিন্তু হানি তো কাজটা করছে না, কারণ হানি মিষ্টি ঠিক আছে, কিন্তু হানি যে মিষ্টি সেটি তখনই বোঝা যাবে যখন অন্য কেউ ওর স্বাদ গ্রহণ করবে, তখনই বোঝা যাবে যে হানি অর্থাৎ মধু খেতে মিষ্টি। তাহলে এখানে মধু খেতে মিষ্টি, তাহলে এটি হয়ে যাচ্ছে কি বলো, এটি হয়েছে কোয়াজিভ প্যাসিভ ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভে আছে কিন্তু প্যাসিভে অর্থ প্রকাশ করছে, সেরকম ভার্বকে আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্ব। আবার দেখো পরের বাক্যটা দেখো, বইটি পড়তে ভালো, বইটি পড়তে ভালো, তাহলে কি হবে, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো বা এই বইটি পড়তে ভালো, দ্য বুক রিডস ওয়েল, এই বইটি পড়তে ভালো। তাহলে বইটিকে পড়তে ভালো যতক্ষণ না বইটি পড়া হচ্ছে, বইটা পড়লে বোঝা যাবে যে বইটি পড়তে ভালো কি খারাপ। তাহলে এই বাক্যটা খেয়াল করো, বইটি পড়তে ভালো যখন এটি পড়া হয়, তাহলে কি হবে, দ্য বুক is well when it is read, যখন বইটি পড়া হয় তখন বইটি বলো ভালো না খারাপ সেটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে দেখো বইটি পড়তে ভালো, বইটি তো নিজে কাজটা করছে না, বইটি কি বলো যে ভালো সেটা তো বোঝা যাচ্ছে না, বইটা ভালো কি খারাপ বোঝা তখন যাবে যখন কি বলো কেউ বইটা পড়বে। তাহলে এখানে রিডস হয়েছে কি বলো কোয়াজিভ প্যাসিভ ভার্ব, কারণ কি বলে এটি অ্যাক্টিভে থাকা সত্ত্বেও মনে হচ্ছে যেন প্যাসিভের অর্থ প্রকাশ করছে। আর দেখো এটা হলো প্যাসিভের অর্থ, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিড, ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম কী বলে প্যাসিভ ভয়েসে হয়, আর ভার্বের মেইন ফর্ম অথবা ভার্বের সেকেন্ড ফর্ম সেটা অ্যাক্টিভ ভয়েসে হয়। তাহলে এটি অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও মনে হচ্ছে যেন কী বলে প্যাসিভ ভয়েসে এটি রয়েছে, তাই এটি হয়ে গেল কোয়াজি প্যাসিভ ভার্ব। পরে বাক্যটা দেখো, গোলাপ গন্ধে মিষ্টি, তা গোলাপ তো নিজে গন্ধে মিষ্টি না, যদি তার গন্ধ কেউ না নেয়, কেউ গন্ধ নিলে তবে তো মনে হবে গোলাপ গন্ধে মিষ্টি।
তাহলে এর ইংলিশটা কী হবে? স্মেলস সুইট। রোজ স্মেলস সুইট, গোলাপ গন্ধে কী বলে মিষ্টি। তাহলে এর যে ভার্ব আছে, আবার দেখো এই বাক্যটা খেয়াল করো, গোলাপ গন্ধে মিষ্টি যখন এর গন্ধ নেওয়া হয়, তাহলে কী হবে? রোজ ইজ সুইট, রোজ ইজ সুইট, গোলাপ হয় মিষ্টি বা ভালো গন্ধ, কখন বলো? হোয়েন ইট ইজ স্মেলড, ইট ইজ স্মেলড। ব্যাপারটা বোঝা গেল? তাহলে গোলাপ গন্ধে মিষ্টি যখন এর গন্ধ নেওয়া হয়, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তাহলে এখানে দেখো এই যে ভার্বটা আছে আর এখানে যে ভার্বটা আছে, দেখো এটা কিন্তু প্যাসিভ ভার্ব আছে, প্যাসিভ ভয়েসে লেখা আছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস হওয়া সত্ত্বেও মনে হচ্ছে যেন এই ভার্বটা কি বলো? প্যাসিভে অর্থ প্রকাশ করছে, তাই এরকম ভার্ব আমরা বলবো কোয়াজি প্যাসিভ ভার্ব। অ্যাক্টিভ ভয়েসের ভার্ব কিন্তু শুনে মনে হবে কি বলো? যে প্যাসিভে অর্থ প্রকাশ করছে। গোলাপ গন্ধে মিষ্টি, যেন গোলাপ নিজে নিজে মিষ্টি, গোলাপ গন্ধে মিষ্টি মানে কাজটা যেন সে নিজেই করছে, কিন্তু এখানে গোলাপ কিন্তু গন্ধে মিষ্টি সেটা গোলাপ কিন্তু প্রকাশ করে না, গোলাপ গন্ধে মিষ্টি সেটি অন্য কেউ বলে দেবে। আশা করি তোমরা পুরো ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে আমি যেসব ভিডিও পাবলিশ করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ভার্বের পুরো সিরিজ তোমাদের কাছে আমি আলোচনা করব, এবং ভার্ব শেষ হওয়ার পরে আরও গুরুত্বপূর্ণ গ্রামার অবশ্যই তোমাদের কাছে আমি নিয়ে আসব। তাই তোমাদের অবশ্যই বলবো এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ক্লাসটি দেখার জন্য।